18,000 টন এই রূপপুরের সরঞ্জাম পুড়ে ছাই হয়েছে। তার মানে এগুলোকে সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা আছে অনেকগুলো, তাদের কাজ আমরা শুধু দেখতে পাই যে বিভিন্ন জনের ব্যক্তিগত তথ্য সেই সব সামনে আনার ব্যাপারে তাদের সবচেয়ে ভূমিকা আমরা দেখতে পাই। অথচ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যে এই ধরনের স্যাবোটেজ হবে এই তথ্য কেন তাদের কাছে নাই? এই যে অগ্নিকাণ্ডগুলোর ঘটনাগুলো ঘটছে ধারাবাহিকভাবে, আগেও কোনো ঘটনা নাই, পরেও কোনো ঘটনা নাই, হঠাৎ করে এসে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এইগুলোকে আমরা মনে করছি যে এগুলো একদম পূর্ব পরিকল্পিত নাশকতা। এবং আমরা মনে করছি যে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা দেখি তাহলে নির্বাচনের আগে বা নির্বাচন পরবর্তী সময়ে যখনই তারা বিভিন্ন ধরনের বেকায়দার মধ্যে পড়তো তখন তারা এই অগ্নিকাণ্ড বা এই জাতীয় বিষয়গুলোকে দিয়ে তারা দেশে একটা অরাজকতা তৈরি করার সৃষ্টি করতে। এবং আওয়ামী লীগ তো ঘোষণাই দিয়েছে যে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিচ্ছে। স্যাবোটাজ 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 যদি হয় তাহলে আপনারাই বলেন যে এই ইন্টেলিজেন্স ব্যুরোর কাজ কি, তারা কি করছে, কোথায় কোন কোন জায়গায় দুর্বল জায়গাগুলো হাত দিচ্ছে, তাহলে তাদের ভূমিকাটা কি, আইনি নিরাপত্তাটা কোথায়? তাহলে আমি বাংলাদেশের মানুষ হয়ে বলি আপনারা টেকনাফ থেকে তাহলে সম্পূর্ণ পুরো ছাই করেন, তারপরে গঙ্গার জল আমাদের ছাই বর্ষা আপনারা ভাসিয়ে দেন, তারপরে আপনারা শান্তি পাবেন। আজকে এই যে এয়ারপোর্টের যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে আপনারা জানেন বোধহয়, এর মধ্যে 18,000 টন এই রূপপুরের সরঞ্জাম পুড়ে ছাই হয়েছে। তার মানে এগুলোকে সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে। পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করা হচ্ছে। পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশেরও এয়ারপোর্ট সবচেয়ে সিকিউর অবস্থায় থাকে, সেইখানে 2025 সালের বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা যদি এই অবস্থা হয় তাহলে আপনাদের নিরাপত্তা কোথায়? তাহলে এক কাজ করুন, ধরে ইউনিভার্সিটি, হসপিটাল, শপিং মল সব শেষ করে দেন, তারপরেও আপনারা গালে হাত দিয়ে বসে থাকেন। আর একটা কথা আছে না, ছাগল দিয়ে হাল চাষ হয় না, এই গভর্নমেন্ট দিয়ে কিছুই হবে না, তার প্রমাণ এই 17 মাসে হয়ে গেছে অলরেডি। সো আপনারা জনগণকে সত্যিকারের প্রশ্নগুলো উত্তর দিন, এই অগ্নিকাণ্ডের আসলে হোতা কারা এবং এটার প্রতিরোধ কোথায় করতে হবে, একদম খুব শর্ট নোটিস আপনাদেরকে দিতে হবে, নইলে কিন্তু সম্ভব না। নইলে আপনারা আপনাদের সম্মুখে যে কী জিনিস আসতেছে আপনারা নিজেরা বুঝতে পারছেন না। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ। গত 48 ঘন্টার ঘটনায় যদি আমরা বলি, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেগুলোতে, বিশেষ করে যেগুলোকে কেপিআই বলি আমরা, সেগুলোতে কিভাবে আসলে স্যাবোটেজের মাধ্যমে আপনারা একটু খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা কমন প্যাটার্ন রয়েছে, প্রত্যেকটা খুবই অর্থনৈতিকভাবে সিগনিফিকেন্ট জায়গা। এবং যে কেপিআই জায়গাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সেই জায়গাগুলোতেই সবচেয়ে একদম নিরাপত্তাহীন অবস্থায় সেই জায়গাগুলোতে আগুন ধরানো হয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ, যদি শুধুমাত্র এয়ারপোর্টের কথাই বলি, সেখানে প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছি। এবং এই মুহূর্তে সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার যেটা আপনারা দেখে থাকবেন, যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হয়েছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখুন, আমাদের গোয়েন্দা সংস্থা আছে অনেকগুলো, তাদের কাজ আমরা শুধু দেখতে পাই যে বিভিন্ন জনের ব্যক্তিগত তথ্য সেই সব সামনে আনার ব্যাপারে তাদের সবচেয়ে ভূমিকা আমরা দেখতে পাই। অথচ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যে এই ধরনের স্যাবোটেজ হবে এই তথ্য কেন তাদের কাছে নাই? তাদের এই ব্যাপারে নিষ্ক্রিয়তা আমাদেরকে শঙ্কিত করে তোলে। এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান সে কিন্তু এখনো ভারতে আছে এবং সেখানে আমাদের পতিত ফ্যাসিস্ট হাসিনা আছে। সেইখান দিয়ে তারা যে নীল নকশাগুলো করছে সেগুলোরই একটা বাস্তবায়ন। আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে শেখ হাসিনা কিন্তু অনলাইনে বক্তব্য রেখেছে। এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপনারা দেখবেন আওয়ামী লীগের যে পেজগুলো রয়েছে সেগুলো থেকে মিনিটে মিনিটে আপডেট দেওয়া হচ্ছিল, লাইভ করা হচ্ছিল। তো সেই জিনিসগুলোতে আমরা স্পষ্টত এটার প্রমাণ পাই এবং প্যাটার্নগুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো কাদের কাজ। তো এই ব্যাপারে রাষ্ট্রের কী ভূমিকা তা আমরা জানি না। সামনে হয়তো নির্বাচনকে ঘিরে আরও দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হবে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হয়তো আরও আগুন লাগানো হবে, হাই ভোল্টেজ অ্যাসাসিন হওয়ারও সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো তার প্রেক্ষিতে রাষ্ট্র কী ভূমিকা নেবে সেটা আমাদের কাছে এখন স্পষ্ট নয়। তারা কী ইনিশিয়েটিভ নিয়েছে এখন পর্যন্ত সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়। বিশেষ করে যে এয়ারপোর্টের যে ঘটনা, সেই ঘটনায় খুবই কাছেই ছিল অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, সেটা খুবই কাছে থাকা সত্ত্বেও সেই পর্যন্ত অনুমতির কথা বলে অগ্নি নির্বাপনটা করতে দেওয়া হয়নি, এই ধরনের খবর আমাদের কাছে এসেছে। তো এই কাজগুলো কারা করেছে সেটা সুস্পষ্টভাবে তদন্ত করে বের করতে হবে এবং বাংলাদেশের যে কেপিআই স্থাপনাগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করারও দাবি আমরা জানাচ্ছি। এবং আমাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমরা জরুরি বলে মনে করছি। এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো আসলে কোনোভাবেই দুর্ঘটনা ভুলে আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে আমি জাস্ট 4-5 দিনের একটা এখানে নিয়ে এসেছি সংবাদ
কাগজপত্র থেকে ফুটেজ, যেটা হচ্ছে সর্বশেষ শনিবারে আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই ভয়াবহ কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে শাহজালাল এয়ারপোর্টেই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার 50 থেকে 100 গজের মধ্যে শাহজালাল এয়ারপোর্ট কর্তৃপক্ষেরই দুটি হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে নাই। সুতরাং সেই ক্ষেত্রে আসলে কোন গাফলতির কারণে তারা প্রাথমিক পর্যায়ে আগুন নিভিয়ে দিতে সক্ষম হলো না। এবং আমরা দেখেছি যে ওইখানেরই কর্মকর্তারা তারা সাক্ষাৎকারে বলেছেন যে প্রাথমিক যখন প্রথম গোডাউনে আগুন লাগে তখন তারা বলেছেন যে আমরা এগুলো আগুন নিভিয়ে ফেলার ব্যবস্থা করি। তখন তাদের পক্ষ থেকে যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা বলেছেন যে উপরের আদেশ না পাওয়া পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া যাবে না। তাহলে উপরের যারা আদেশ দিবেন তারা কি এই যে ধারণা করা হচ্ছে $1 বিলিয়ন সম পরিমাণ ক্ষতি হয়েছেন, তারা কি তার সেই দায়ভার নেবেন কিনা সেটা আমরা প্রশ্ন রাখতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে এই যে এটা দুর্ঘটনা না, এটা যে পরিকল্পিত নাশকতা, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। সর্বশেষ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এর মাত্র একদিন আগে বৃহস্পতিবার চট্টগ্রামের সিপিজেট, তার একদিন আগে রূপনগর শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন এবং 16 জন গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এর 2 দিন আগে সীসা তৈরির একটি কারখানায় আগুন লাগে এবং অগ্নিদগ্ধ হন 7 জন শ্রমিক। এর আগে 22 সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউন আগুন এবং ফায়ার সার্ভিসের 4 সদস্য সহ 5 জন নিহত হন। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং হচ্ছে এজেন্সিদের দায়িত্বটা কি? তারা আসলে কি তাদের দায়িত্ব হচ্ছে যাদের রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করা, নাকি রাষ্ট্রকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে রাষ্ট্রের কার্যক্রমকে সচল রাখা? এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখছি। সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে 3 দফা ঘোষণা করছি। সেটা হচ্ছে প্রথম দফা যেটা, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুস্পষ্টতা এবং জুলাই সনদের আইনি ভিত্তি 31শে অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এটা কোনোভাবেই আর ডিলে করা যাবে না। নাম্বার 2, এই যে কেপিআই স্থাপনাগুলোতে বারংবার করে আগুন লাগছে এইগুলোর ক্ষেত্রে যেই নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করতে হবে। এবং নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে জুলাই সনদের যে দায়মুক্তি, সেটা হচ্ছে ধরেন আপনার আন্দোলন করে জুলাই যোদ্ধাদেরকে দায়মুক্তি নিতে হয়, এটা আসলে অত্যন্ত নিন্দার। তো আমরা চাচ্ছি যেই 5ম সংশোধনীর মাধ্যমে যেই দায়মুক্তির ব্যাপারটা ঢুকানো হয়েছে সেটা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং জুলাই যোদ্ধাদেরকে, শহীদ পরিবারকে পূর্ণাঙ্গ সহায়তা, তাদের চিকিৎসা সেবা এবং তাদের দায়মুক্তির ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ করা হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ